Welcome to Sports Life, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ভালো উইকেটে খেলার আর্জি ক্রিকেটারদের মুখে হরহামেশাই শোনা যায়। বিসিবি পরিচালকরাও শেষ কয়েকদিনে বারবার বলেছেন ভালো করতে ভালো উইকেটে খেলার গুরুত্ব কতখানি। সেখানে এশিয়া কাপের ক্যাম্প চলছে মিরপুর একাডেমির স্লো উইকেটে। এমন উইকেটে এশিয়া কাপের ক্যাম্প করলে লাভের লাভ কতখানি হবে? নাসুম রিশাদদের বলগুলো দেখলে মনে হতে পারে হাঁটুর উপরে বল উঠলেই বোধহয় রাখা হয়েছে শাস্তির বিধান। না হয় মিরাজ লিটনদের খেলা বলগুলো কেন শুধু নিচুই হবে? মূলত দোষটা বোলার ব্যাটার কারোরই না, দোষটা মিরপুর একাডেমির প্র্যাকটিস উইকেটের এতটাই বেহাল দশা যে বল ওঠে না, ব্যাটেও ঠিকঠাক আসে না। মিরপুর একাডেমির প্র্যাকটিস উইকেট নিয়ে লিটন দাসদের ক্ষোভ তো পুরনো, আর কেনই বা ক্ষুব্ধ হবেন না? এমন উইকেটে অনুশীলন করে এলকেডিরা তো ভুক্তভোগী। শেষ কয়েকদিন ক্রিকেট বোর্ড পরিচালকদের মুখেই বার কয়েক শোনা গেছে ভালো উইকেটের গুরুত্ব। প্রশ্ন উঠতে শুরু করেছে সেই বিসিবি কিভাবে এমন উইকেটে স্কিল প্র্যাকটিসের ব্যবস্থা করলো, এমন উইকেটে এশিয়া কাপের ক্যাম্প করলে লাভের লাভ কতখানি হবে, এমন উইকেটে অনুশীলন করে স্পোর্টিং উইকেটে কি আদৌ ভালো করা সম্ভব? এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশন তো সাধারণত ভালো উইকেটেই হয়। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। সবশেষ ৫ বছরে এই মাঠ বেশ রান দেখেছে। ২০২০ সালে টি-20-তে প্রথম ইনিংসের গড় রান ১৬২, ২০২১-এ ১৬৮, ২০২৩-এ ১৭০, ২০২৪-এ ১৫৫ আর চলতি বছর ১৭৩। অর্থাৎ যে ভেনিউতে এমন রান হয় সেখানে খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন লো উইকেটে খেলে। শুধু তাই না, সম্প্রতি ক্রিকেটারদের মধ্যে এক ধরনের জরিপ চালিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই জরিপে তিনি ক্রিকেটারদের কাছে হতাশা, তৃপ্তি ও পরামর্শ সম্পর্কে জানতে চেয়েছিলেন, যেখানে ক্রিকেটারদের অধিকাংশ আক্ষেপই এসেছে উইকেটকে ঘিরে। আগামী ১৯ আগস্ট এই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করবেন বিসিবি সভাপতি। সেদিন সন্ধ্যায় লিটনদের সিলেটে উড়াল দেওয়ার কথা। ২০ তারিখ থেকে সেখানে চলবে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার জন্য বাংলাদেশের দায়িত্ব ছেড়েছিলেন পিচ কিউরেটর টনি হেমিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা নিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন হেমিং। পার্থের ওয়াকার উইকেটের মাটি ব্যবহার করেই পাকিস্তানে সাফল্য এনেছেন এই কিউরেটর। পাকিস্তানে যেখানে রান হয়, বাংলাদেশের ব্যাটাররা কেন করেন সংগ্রাম? যমুনা টেলিভিশনের এমন প্রশ্নে হেমিং বললেন, দুনিয়ার সবখানেই ভালো উইকেট বানানো সম্ভব। টনি হেমিংকে মাটির মানুষ বললে কি খুব বাড়িয়ে বলা হবে? পিচ কিউরেটর ৩ দশক ধরে মাটি নিয়েই তার কাজ কারবার। দ্বিতীয় মেয়াদে যখন বাংলাদেশে এলেন, দায়িত্বটা একটু ভিন্ন। বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। শুধু পিচ তৈরিই না, ২ বছরের জন্য পিচ তৈরির কারিগরদেরও তৈরি করবেন হেমিং। প্রথম দফায়ও হেমিংয়ের চাকরির মেয়াদ ছিল ২ বছরের। ১ বছর পেরোতেই পিসিবির চিফ কিউরেটরের দায়িত্ব নিতে বাংলাদেশ ছাড়েন অস্ট্রেলিয়ান এই পিচ কিউরেটর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার সুযোগ হেলায় হারাতে চাননি হেমিং। পারফর্মও করেছেন দারুণ। রেজাল্ট হওয়া ৭ ম্যাচের মধ্যে দলগুলো এক ইনিংসে ৩০০ পেরিয়েছে ৮ বার। তবুও হেমিংয়ের আক্ষেপ, ৩টা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। দারুণ। টপ লেভেলে কাজ করতে সবসময় ভালো লাগে যখন তুমি দেখবে ৮টা সেরা দল খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ওয়াকার পিচের মাটি ব্যবহার করেছিলাম, তো সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা, শুধুমাত্র বৃষ্টিতে ভেসে যাওয়া ৩ ম্যাচ বাদে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর হেমিং কাজ করেছেন পিএসএলেও। সেখানে তার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। কাজ করার সুবাদে হেমিং জানেন পাকিস্তান স্পোর্টিং উইকেট বানাতে পারলেও কেন বাংলাদেশ পারে না, বিশেষ করে হোম অফ ক্রিকেটে। No matter where you are in the world,
the soil that you've got on your patch of grass. দেখো, তুমি দুনিয়ার যেখানে থাকো না কেন, তুমি মাটি আর ঘাস পেলে মাস্টার হতে পারবে। ওভারনাইট এটা করা কঠিন, অন্তত 1 বছর সময় লাগে। কখন বৃষ্টি হয়, কখন ময়েশ্চার থাকে, এটা তুমি বুঝতে পারবে। এটা অনেকটা কৃষিকাজের মতো। কৃষিকাজের কিছু না জানলেও তোমার কাছে হয়তো শুধু জমি আছে। 1 বছর পরিশ্রম দিলে তুমি মাস্টার হতে পারবে। You become a master of your trade. মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা কম না। সবশেষ সিরিজেও হেড কোচকে মিরপুরের উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। মিরপুরের 22 গজের আসলে সমস্যা কোথায়? Mirpur is just inconsistent bounce, and I have no information regarding মিরপুরের বাউন্স অধারাবাহিক। এখানকার উইকেট কিভাবে তৈরি হতো এটা আমার জানাও নেই। এখন আমার এখানকার পিচের প্রোফাইল জানা জরুরি। কি ধরনের জৈবিক উপাদান ব্যবহার করা হয়েছে, কেন বল ওঠে না, সেগুলো জানতে হবে। And the only way we can do that is with a drop ball test which we developed while I was here. মিরপুরের রান কম হওয়ায় গামিনী ডি সিলভার সচেতনতার অভাব ছিল কিনা এমন প্রশ্নে হেমিং এর জবাব, অতীত নিয়ে পড়ে না থেকে তিনি সামনে এগোতে চান। What's happened in the past, I'm not privy to that. আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টপ 10 টি20 সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচের পার্থ স্কচার্স একাডেমির কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশের দল। বাংলাদেশের দেয়া 124 রানের লক্ষ্য 2 ওভার ও 5 উইকেট হাতে রেখেই টপকে যায় স্যাম ফ্যানিং এর দল। রোববার ডারউইনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই 6 বলে 5 রান করা নাইম শেখের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এ দল। পাওয়ার প্লেতেই বাংলাদেশ হারায় 3 উইকেট, 40 রানে প্যাভিলিয়নে 4 জন ব্যাটার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি টাইগাররা। 9 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে স্কোরবোর্ডে তোলে মাত্র 123 রান। 49 বলে 42 রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। 7 জন ব্যাটার 2 অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। জবাবে 5 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পার্থ। 2টি করে উইকেট নেয় রাকিবুল হাসান ও নাইম হাসান। 44 রান করে ম্যাচ সেরা জোয়েল কার্টিস। 2024 প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলাম সম্প্রতি অলিম্পিক বৃত্তি পাননি। এ নিয়ে আর্চারি ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বল ঠেলল একে অন্যের কোর্টে। বৃত্তি পেলে আগামী 3 বছর সাগর ইসলাম প্রতি মাসে প্রায় 1,85,000 টাকা করে পেতেন, যা পেলে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য নিজেকে গড়তে পারতেন এই সম্ভাবনাময় আর্চার। বাংলাদেশে আর্চারদের সঠিক মূল্যায়ন হয় না বলেই কি একে একে সব সেরা আর্চাররা পাড়ি দিচ্ছেন বিদেশে? বাংলাদেশ আর্চারি ফেডারেশন নিয়ে মেহেদি নাইমের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। বাংলাদেশের সাফল্য পাওয়া খেলাগুলোর মধ্যে আর্চারি অন্যতম সেরা। লক্ষ্য ভেদ করতে পারলেই আলিঙ্গন করা যায় বিজয়কে। শেষ 2 অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের আর্চাররা। তাদের মধ্যে একজন সাগর ইসলামকে সম্প্রতি অলিম্পিক বৃত্তি না দেওয়ার ঘটনা সবাইকে অবাক করেছে। স্যাররা ডিসিশন নিয়েই দিছে, এখানে আমার আর কি বলার থাকে। অবশ্যই চিন্তা ভাবনা ছিল বা আশা ছিল যে পাবো, কারণ 2022 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল, আমি আলহামদুলিল্লাহ সবগুলোতে গেছি, টোটাল 21টা গেম। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন 6 জন অ্যাথলিটকে অলিম্পিক বৃত্তি দিয়েছে, যাদের মধ্যে 3 জনই হচ্ছেন আর্চার। রিকার্ভে আর্চার সাগর ইসলামের বদলে বৃত্তি পেয়েছেন সম্প্রতি এশিয়ান কাপের স্বর্ণপদক জেতা আব্দুর রহমান আলিফ, এবং কম্পাউন্ডে বৃত্তি পেয়েছেন হিমু বাছার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কম্পাউন্ডে পদক জেতা সত্যিকার অর্থে এক প্রকার অসম্ভবই বটে। আপনি যদি পাস্ট হিসেব করে দেখেন, কম্পাউন্ডে কিন্তু আমাদের রেজাল্ট খুব একটা ভালো না, আমরা খুব বেশি দূর যেতে পারি না। যেখানে বাংলাদেশের সমস্ত আর্চারির সমস্ত অ্যাচিভমেন্ট আসলে রিকার্ভকে ঘিরে। প্রপোজালটা ওরকমই ছিল যে যেহেতু 4টা ডিভিশন আছে, আপনারা জানেন, রিকার্ভ ম্যান, রিকার্ভ ওমেন, কম্পাউন্ডমেন্ট, তো সেই হিসাবে বিবেচনা একটা ডিভিশন থেকে আমরা একজনকে চুজ করে এইভাবে দিয়েছি আর কি। আর যেহেতু সাগর খেলে হচ্ছে রিকার্ভ ম্যান, সেই হিসাবে আমি বলতে পারি যে ওই ইভেন্টের মধ্যে গত বেশ কয়েক মাস অ্যাকচুয়ালি সাগরের পারফরমেন্সটা একটু লো। সাগরকে এই বৃত্তিটা দেওয়া যেত আসলে। তার সাময়িক হয়তো খারাপ যাচ্ছে সময়, তার মানে এই নয় তো যে আগামী 4 বছর তার খারাপ যাবে। সে অবশ্যই বাউন্স ব্যাক করবে, কিন্তু সেই জন্য তার হয়তো আরেকটু নার্সিং করতে হবে, অ্যাটেনশন দিতে হবে। যমুনা টেলিভিশন অলিম্পিক বৃত্তি কিভাবে একজন অ্যাথলিট পায় সেই প্রক্রিয়া নিয়ে জানতে চায়।
স্কলারশিপের 100% অলিম্পিক ডিসাইড করবে এটা। যেমন আমরা বেশি নাম দিয়েছিলাম, 4 জনের কথা বলেছিলাম, বলতে না এত দেওয়া যাবে না, 3 জন করে ফেলছে। এটা তো ইট ডিপেন্ডস অন দেম, ঠিক আছে? এটা তো আমাদের আসলে এখানে তেমনটা ইখতিয়ার নেই। সবাই মার্কিংগুলো পাঠাই, এরপরে নির্ধারণে আসে। আমরা নাম প্রস্তাব করছি সবার নামে, এখানে হয়তো সিলেকশনটা আসছে এইভাবে। এখানে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কোনো ব্যাপার স্যাপার নাই। Olympic scholarship, of course, we evaluate the results and the scores and the performances up to date. And in the moment, you know, it was quite hard for us, the decision. বিপত্তিটা বাধে এই সত্যতা জানতে যারা এই বৃত্তির নীতি নির্ধারক সেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে গেলে সংস্থাটির দাবি আর্চারি ফেডারেশন যাদের তালিকা দিয়েছে বৃত্তি তাদেরই দেয়া হয়েছে। ফেডারেশন থেকে প্রাপ্ত নাম থেকেই আমরা ইভালুয়েট করেছি, ইনিশিয়াল সিলেকশন বাই দি ফেডারেশন। আর এখানে আমরা এখানকার যোগ্যতার ভিত্তিতে আমরা তাকে সিলেক্ট করেছি। ইজ নট দ্যাট বাই নেম কাউকে দেখা, এখানে তার পারফরমেন্সের ভিত্তি করে আমরা সিলেক্ট করেছি। দুই পক্ষ বল ঠেললো একে অন্যের কোর্টে। অভিভাবক হিসেবে আর্চারি ফেডারেশনের লিস্ট অধিকতর যাচাই বাছাই করা বিওএর উচিত ছিল নয় কি? যেহেতু এগুলো পাই নাই, সেক্ষেত্রে তো আমারও তো একটা ভবিষ্যতে ফ্যামিলি হবে বা আমার মাকে দেখার দায়িত্ব তো আমাকে নিতে হবে, কারণ আমার বাবা তো নাই। সো এখন বিশেষ করে চাকরির দিকটা বা কোথাও একটা ঢোকার মেন ফোকাসটা হচ্ছে এখন কোথাও একটা ঢোকা। গেল বছর প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করে নিজের জাত চিনিয়েছিলেন সাগর ইসলাম। বছর না ঘুরতেই তার উপর থেকে কি মুখ ফিরিয়ে নিল ফেডারেশন? কিন্তু 2028 অলিম্পিক হতে বাকি এখনো প্রায় 3 বছর। এই দীর্ঘ সময়ে তরুণ আর্চার সাগর প্রতি মাসে বৃত্তির টাকা পেলে হয়তো নিজেকে আরও পরিণত করতে পারতেন। বাংলাদেশে আর্চারদের মূল্যায়ন হয় না বলেই কি একে একে সব সেরা আর্চাররা কর্মের খোঁজে পাড়ি দিচ্ছেন বিদেশে? সেই উত্তর খোঁজা হবে পরের পর্বে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সোমবার প্রথম প্রীতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির অংশ হিসেবে এখানে 2টি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তৃতীয় দিনেও তীব্র গরমের মাঝে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশের যুবারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর পাশাপাশি অ্যাক্টিভেশন ও বিল্ড আপ নিয়ে কাজ করেছে দল। এরপর ফাইনাল থার্ডে ফিনিশিং নিয়েও কাজ করেছে সহকারী কোচ আতিকুর রহমান মিসু। এরপর টিম মিটিংয়ের প্রতিপক্ষ দলের হাই প্রেসিং নিয়েও হয়েছে আলোচনা। 22 আগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 দলের সাথে সফরের শেষ প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা। শুরুতে আমরা অ্যাক্টিভেশন করছি, অ্যাক্টিভেশন করার পরে আমরা বিল্ড আপ নিয়ে কাজ করছি। অ্যাকচুয়ালি আমরা কীভাবে বিল্ড আপ করবো ফ্রম দ্য ব্যাক, অ্যান্ড দেন আমরা ফাইনাল থার্ডে এবং আরেকটা সেশন ছিল হচ্ছে ফাইনাল থার্ডে কীভাবে আমরা অ্যাটাকগুলো ফিনিশ করবো। সো এই দুটার উপরে কাজ করা হয়েছে। আমরা বাহরাইন নিয়ে আজকে অ্যানালাইসিস করছি 2টা ম্যাচ বাহরাইনের। দেন আমরা সন্ধ্যায় একটা টিম মিটিং ছিল, ওদের ভিডিও ক্লিপগুলো দেখানো হয়েছে যে ওরা কীভাবে হাই প্রেস করে এবং মিডফিল্ডে ব্লক করে এবং ওই ব্লক থেকে কীভাবে ওরা প্রেসটা শুরু করে। সো এগুলোর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সেশনটা সাজানো হয়েছে। আমাদের দেশের আবহাওয়া বাহরাইন আবহাওয়া মোটামুটি সেম, তারপর বাহরাইনে অনেক গরম, এই আবহাওয়ার সাথে আমাদের খাপ খাওয়াইতে হইতেছে। তো আশা করি আমাদের ওভারঅল টিমটা অনেক বেটার, বিকজ আমাদের যত প্লেয়ার আছে আমি মনে করি সব বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার। কিংসের অসহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় ফুটবল দল। ক্লাবটির 10 ফুটবলার ক্যাম্পে পাঠানোর বিষয়ে চিঠি পাঠাবে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির জরুরি বৈঠকের পর এ কথা জানান আমিরুল ইসলাম। কিংসের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পায়নি বাফুফে। দেশের ফুটবলের স্বার্থে কিংস সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা আমিরুল ইসলাম বাবুর। সেপ্টেম্বরে ফিফা টায়ার 1-এ নেপালের সাথে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সফরকে সামনে রেখে কোচ হ্যাভিয়ার ক্যাবরের অধীনে এরই মধ্যে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প, যেখানে সব ক্লাবের ফুটবলাররা যোগ দিলেও অনুপস্থিত কিংসের 10 জন। এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় আবাহনী ও কিংসের 18 ফুটবলারকে ছাড়াই গত বুধবার 6 জনকে নিয়ে শুরু হয় ক্যাম্প। পরে আকাশী নীলের খেলোয়াড়রা যোগ দিলেও ক্যাম্পে দেখা মেলেনি কিংস ফুটবলারদের। এ নিয়ে রোববার বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বসে জরুরি এক সভায়, যেখানে ক্লাবটির এমন অসহযোগিতার কারণে জাতীয় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। ন্যাশনাল টিমের ক্যাম্প ক্ষতিগ্রস্ত হচ্ছে অবভিয়াসলি 100% হচ্ছে, কারণ আপনি একটা টিম যখন আপনি যাবেন একটা জায়গায়, আজকে প্ল্যানিং আসছে, আপনার প্ল্যানিং আছে না, 5 জন প্লেয়ার তো ঠিকই আপনার আমাদের 23-তে চলে গেছে। ক্লাবের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পায়নি বাফুফে। সমস্যা নিরসনে ক্যাম্পে ফুটবলার প্রেরণের বিষয়ে কিংসকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে।
ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও উনি ডেপুটি চেয়ারম্যান আমাদের ইমরুল ভাই। আমি চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, আমরা অনেকেই চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, এবং সেই সঙ্গে বসুন্ধরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গেও আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই। আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই। ন্যাশনাল টিমস কমিটির সভার আগে কিংস থেকে একটি চিঠি আসে বলে জানান আমিরুল ইসলাম বাবু, যেখানে ফুটবলারদের ইনজুরিতে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে খেলোয়াড় না ছাড়ার কথা জানানো হয়। কিংসের সম্মানিত সাধারণ সম্পাদক ভৌমিক সাহেব আমাদের তার লিখিত সাধারণ সম্পাদক উনি আমাদেরকে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, এবং সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের কথা বিবেচনা করে তাদের খেলোয়াড়রা ব্যথা পায়, এই অনেক কিছু বলে তারা একটা চিঠি দিয়েছেন, এবং তারা বলেছেন যে এখন এই পরিস্থিতিতে আমরা খেলোয়াড়দেরকে ছাড়তে পারবো না। এখনই কিংসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে নারাজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমঝোতার মাধ্যমে ফুটবলারদের ক্যাম্পে আনতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান আমিরুল ইসলাম বাবু। আমরা অনুরোধ করব। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। গোলকিপারের ভুলে ফুটবল ইতিহাসে সৃষ্টি হলো নতুন এক নিয়ম। ইংল্যান্ডের 137 বছরের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো 8 সেকেন্ড নিয়ম। নতুন এই নিয়মের সুবিধা ভোগ করল টটেনহ্যাম হটস্পার। 137 বছরের দীর্ঘ যাত্রা, অগণিত ম্যাচ, অসংখ্য নাটকীয় মুহূর্ত, তবুও ইংল্যান্ডের শীর্ষ লিগে কখনোই কার্যকর হয়নি একটি নিয়ম। অবশেষে এলো সেই দিন, প্রথমবারের মতো মাঠে কার্যকর হলো 8 সেকেন্ড নিয়ম। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো টটেনহ্যাম হটস্পার ও বার্নলি। নর্থ লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হওয়ার মাত্র 3 মিনিট পরেই দেখা যায় বার্নলির গোলরক্ষক মার্টিন দুব্রাউকা বল নিজের হাতে রেখে দিয়েছেন, তাও আবার 14 সেকেন্ড ধরে। তখনই বেজে ওঠে রেফারির বাঁশি। মাইকেল অলিভারের এক সিদ্ধান্তে বদলে দিয়েছে ইতিহাস। গোলকিপারের বল ধরে রাখার শাস্তি হিসেবে ফ্রি কিক নয়, বরং কর্নার কিক পায় হটস্পার, যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্পার্স। রেফারির এমন সিদ্ধান্তে করতালি দেন টটেনহ্যাম কোচ, কিন্তু স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বেশিরভাগই জানতেন না নতুন এই নিয়ম সম্পর্কে। এমনকি বার্নলির গোলকিপার দুব্রাউকারেরও ফুটবলের এই আইন সম্পর্কে ছিল না কোনো ধারণা। এর আগেও ফুটবল ম্যাচে বহুবার দেখা গেছে গোলকিপাররা প্রায় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে সময় নষ্ট করতেন। বিষয়টি সুরাহা করতে নতুন নিয়ম করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, যেখানে কোনো গোলকিপার 8 সেকেন্ডের বেশি সময় বল নিজের কাছে রাখলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ দল পাবে একটি কর্নার কিক, যেখানে নিয়মটি কার্যকর হওয়ার কথা ছিল 2025-26 মৌসুম থেকে। সেই অনুযায়ী দুব্রাউকাকে শাস্তি দিয়েছেন রেফারি অলিভার। এদিকে শনিবার রাতে বার্নলিকে 3-0 গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচে জোড়া গোল করেছেন রিচার্লিসন, আর প্রধান কোচ হিসেবে লিগে অভিষেক হয়েছে টমাস ফ্র্যাঙ্কের। তবে এর সব কিছুকে ছাপিয়ে ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিয়েছে ইপিএল-এর এই ম্যাচটি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।